রহিম। আমি বিলাল মাহমুদ, যুক্তরাষ্ট্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে আমি সৌদি সংঘ সহযোগী সংগঠনের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। হাওয়া ভবন আপনারা জানেন বাংলাদেশের একটি আলোচিত নাম, আবার কারো কারো জন্য সমালোচিত বটে। হাওয়া ভবন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারুণ্যের প্রতীক, আমাদের তারেক রহমানের রাজনৈতিক কার্যালয় ছিল। উনি জানেন, আপনারা জানেন, উনি এট দ্যাট টাইম বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন এবং বিএনপি যখন ক্ষমতা ছিলেন বাংলাদেশে যে তৃণমূলের রাজনীতি চালু করেছেন তারেক রহমান, গ্রাম পর্যায় থেকে শহরে এবং কেন্দ্রে পর্যন্ত যে সমন্বয় সৃষ্টি করেছেন বিএনপির রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য হাওয়া ভবন থেকে পরিচালিত হতো। যেহেতু তারেক রহমান হাওয়া ভবনের কর্ণধার ছিলেন, সবার দৃষ্টি ছিল তখন হাওয়া ভবনের দিকে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হাওয়া ভবনের কোনো দোষ নেই। হাওয়া ভবন একটা ভবনের নাম। এই ভবনের নাম তারেক রহমান দেন নাই। এই ভবনের মালিক যারা ছিলেন তারাই এই ভবনের নামকরণ করেছেন। আমি নিন্দুকদের উদ্দেশ্যে বলছি, এই হাওয়া ভবনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল। সেই অপপ্রচারের শিকার তারেক রহমান এবং বিএনপি। আমি সুস্পষ্টভাবে বলছি, এট দ্যাট টাইম হাওয়া ভবনে যাওয়ার সুযোগ আমার হয়নি, কিন্তু হাওয়া ভবন সম্পর্কে অনেক কিছু আমি জানি। কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক নেতা, অনেক সহকর্মী, অনেক আত্মীয় এই হাওয়া ভবনের সাথে সম্পৃক্ত ছিলেন। হাওয়া ভবনের থেকে তারেক রহমান বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন, আপনারা জানেন। হাওয়া ভবন থেকে বিএনপির গ্রাম পর্যায়ে তৃণমূলের কর্মী থেকে শুরু করে নেতাদের খোঁজ খবর নিয়ে আসতো। হাওয়া ভবনে অনেকগুলো কম্পিউটার ছিল। হাওয়া ভবনে ছিল একটি আধুনিক কার্যালয়। কিন্তু আপনারা জানেন বিরোধী শিবির, বিরোধী চক্র, দেশীয় আন্তর্জাতিক চক্র যখন জানলো একটা আধুনিক পর্যায়ে আধুনিক নিয়ম নীতি কারুকার্য নিয়ে তারেক রহমান যখন এগিয়ে যাচ্ছিলেন, বিএনপির শত্রুরা তখন হাওয়া ভবনের বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। আপনারা জানেন হাওয়া ভবনে অনেকগুলো কম্পিউটার ছিল। বাংলাদেশের অনেক জায়গায় অনেক বড় বড় অফিসে তখন কম্পিউটার ছিল না। আমার সুস্পষ্ট মনে আছে, তারেক রহমান যখন আমেরিকা আসেন ওনার সাথে আমার বৈঠক করার বা দেখা করার সুযোগ হয়েছিল। আপনারা জানেন ওয়াল স্ট্রিটে উনি দেখা করেছিলেন এবং বাংলাদেশ আমেরিকার প্রথম ধনী আপনার বিল গেটস, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তার পিতার সাথে ওনার সাক্ষাৎকার হয়েছিল এবং বিল গেটসকে বাংলাদেশে নিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে যাতে রূপান্তরিত করা যায় এবং একটি স্বল্প উন্নত মাধ্যময় দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত করা যায়, সেজন্য তারেক রহমান কাজ করেছিলেন আইটি সেক্টরে। বিশেষ করে আপনাদের মনে আছে বন্ধুগণ, হাওয়া ভবন আপনারা জানেন শতাধিক লোক কর্মরত ছিলেন, কাজ করেছিলেন। ওখানে অনেক কিছু তারা নিয়ে মানে রিসার্চ করতেন। কিন্তু হাওয়া ভবনের যে 50 জন কিংবা 100 জন লোক ছিলেন, আপনারা দেখেন মার্কেটে 100 জন লোকের নাম নেই, 50 জনের লোকের নাম নেই, কিন্তু হাতে গোনা কয়েকজন 2, 4, 5 জন লোকের নাম। আপনার যদি 100 জনের মধ্যে 5 জন লোক খারাপ হয়, সে সবাই খারাপ না। হাওয়া ভবনের সবাই খারাপ না। আমার মধ্যে 50 জনের মধ্যে 45 জন লোক এখন বাংলাদেশে বসবাস করেন। তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে না। আমার প্রশ্ন আপনাদের কাছে বন্ধুগণ, বাংলাদেশে আমি আপনার যদি নাম চান আমি নাম বলতে পারবো 20 জনের নাম যারা হাওয়া ভবন রিলেটেড, তারা দিব্যির আরামে আছে, ব্যবসা বাণিজ্য করছে, আমাদের নেতার সাথে এখানে যোগাযোগ আছে, বিএনপির অফিসে যোগাযোগ আছে, তাদেরকে পুলিশ তারা করছে না। যারা তারেক রহমানের নাম বিক্রি করে দেশে বিদেশে সম্পদের পাহাড় যোগেছে, তারেক রহমান অথচ জানেন না, কিন্তু তার নাম বিক্রি করেছে, বিক্রি করে টাকা ইনকাম করেছে। তারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে কাজ করছে। আপনি হাওয়া ভবন দুষ্কৃতিকারী বলতে পারেন না। আমি বিলাল মাহমুদ চোর, আমাকে চোর বলবেন। তারেক রহমান কি জানেন আমি যুক্তরাষ্ট্রে কি করছি? উনি জানেন না সবকিছুর খবর। এত কিছু খবর রাখার ওনার এত সময় নেই। উনি আমাদের জাতীয় নেতা, বিএনপির অন্যতম কর্ণধার। বন্ধুগণ, হাওয়া ভবনের কোনো দোষ নেই। হাওয়া ভবনে কতিপয় লোক, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দূরে থাকুন। বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ আপনাদের জন্য দোয়া করবে বাকি জীবন দ্বারা, যাতে আপনারা ভালো থাকতে পারেন। আপনারা দূরে থাকুন, হাওয়া ভবন থেকে দূরে থাকুন, আপনারা তারেক রহমানের সান্নিধ্যে থেকে দূরে থাকুন।
তাহলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁচবে এবং বাংলাদেশের জনগণ সুখে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।